Good morning, সুপ্রভাত, hello and welcome everyone. This is ইমতিয়াজ আলী, your maths and educator. প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো রেগুলার বেসিস তোমাদের যেমন ক্লাস চলছিল, আজকে প্র্যাকটিস সেট নম্বর 16 নিয়ে আলোচনা করবো। ম্যাথ প্র্যাকটিস সেট 16 নম্বর ক্লাস আজকে। প্রত্যেকে যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটাকে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেগুলার বেসিস তোমরা ক্লাসে আসবে। ঠিক আছে, তো শুরু হচ্ছে আজকের ক্লাস। তো আজকে তোমাদের লাইভ নেওয়ার কথা ছিল, বিশেষ কারণে ঝড় বৃষ্টির কারণে তোমাদের জন্য আমি লাইভে আসতে পারিনি। তার জন্য তোমাদের ক্লাসটা আমি আপলোড করে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, কোশ্চেন নম্বর 1 কি বলা হচ্ছে প্রত্যেকে খেয়াল করো। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যা, কি বলা হচ্ছে দুটি সংখ্যা যাদের কিনা যোগফল 135 এবং যাদের কিনা বিয়োগফল হচ্ছে 21। কি বলছে, দুটি সংখ্যা যোগফল 135 এবং বিয়োগফল 21, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? প্রত্যেক আনসার করবে এবং একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা প্র্যাকটিস করব। দেখো, যখনই দুটি সংখ্যা যোগফল এবং বিয়োগফল বলবে, বর্গের পার্থক্য করতে গেলে কয়েক সেকেন্ডে আমরা কি বললাম, অঙ্কগুলো 2 সেকেন্ডে হবে। তা এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখে নাও। জাস্ট 135 গুণা 21 করে দিলে উত্তরটা তোমার চলে আসবে। বুঝতে পারছো? এইটুকু করলে তোমার কিন্তু উত্তর চলে আসবে। তা কি করে হলো? এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে বেসিক জিনিসটা জানতে হবে। অ্যালজেব্রা যে বেসিক তোমাদের কিছু সূত্র আছে যেখান থেকে আমরা এটা পেলাম। অ্যাকচুয়ালি দেখো, দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। কারণ এগুলো সূত্র আছে, প্রমাণ করার কোনো দরকার নেই। সেখান থেকে দেখো, এই এ প্লাস বি মানে কি, দুটি সংখ্যার যোগফল, আর এ মাইনাস বি মানে দুটি সংখ্যার বিয়োগফল। এদের কি গুণফলটাকে আমরা বর্গের পার্থক্য হিসাবে দেখাতে পারি। তাহলে যোগফল এবং বিয়োগফলে গুণফল মানেই হচ্ছে এটা। এবার একেবারে গুণ করে দাও। ঠিক আছে, একেবারে গুণ করে দাও, 5 একুশন। ঠিক আছে, একেবারে গুণ করে দাও। ঠিক আছে, 21 একে 21 থাকছে হাতে 7 8। ঠিক আছে, বলো কার কার এসছে। অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যারা দেখতে পাচ্ছ কি করলাম বুঝতে পেরেছো? জাস্ট দুটি সংখ্যা যোগফল বিয়োগফল বললে, দেখো অ্যাকচুয়ালি এটা তো 135 বলে দিয়েছে, এখানে গুণ সম্পর্ক আছে এবং 21 বলে দিয়েছে। তো দ্যাট ইজ আমাদের 2835 যাদের যাদের এসছে প্রত্যেকের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাবো, কোশ্চেন নম্বর 2। বেসিক রুলসটা জানতে হবে। কিউব রুটস প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 2, চটপট বলো। দেখো, যারা এখনো বুঝতে পারছো না স্যার কি করবে, অ্যাকচুয়ালি আমাদের ঘনমূল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি তো ওদের বলি, ভালো করে শুনবে আমি কি বলছি। ঘনমূল নির্ণয় করতে গেলে আমরা কি করব, যে কোনো সংখ্যার কিউব রুট করতে গেলে আমরা কি করি, শর্ট ট্রিক্সটা তোমরা শিখে নাও। শর্ট ট্রিক্স দিয়ে আমি বলছি, শিখে নাও। শর্ট ট্রিক্স যারা জানো না, চুপচাপ দেখো এবং শিখে নাও। শর্ট ট্রিক্সটা কি আছে ভালো করে শোনো। শর্ট ট্রিক্সটা হচ্ছে এটাই, যে এখানে তিনটে সংখ্যা তোমাকে বাদ দিতে হবে। কি বললাম? তিনটে সংখ্যা বাদ দিতে হবে এবং ইউনিট ডিজিট 6 থাকলে 6ই হয়। হ্যাঁ, 9 থাকলে, বলো 9 থাকলে কত হবে এনিওয়ান? 9ই হবে। কারণ তুমি দেখো, 9 9 81, আবার 9 এর সঙ্গে 9 গুণ করলে, আবার 81 এর সঙ্গে 9 গুণ করলে 9ই ফিরে আসে, মানে 9ই পাচ্ছি। ভালো করে বুঝবে। যদি সব ঠিকঠাক থাকে, তোমরা পুরোটা কিন্তু তোমার করার কোনো দরকার নেই। এই যে 6, ভালো করে বুঝো, আর এখান থেকে 9, 9 6 কত 15। ইউনিট ডিজিট খেয়াল করছি, দেখো কিভাবে অঙ্কটা 2 সেকেন্ডে ওড়াবে, বুঝতে পারছো? তাহলে ইউনিট ডিজিট 5 আসছে, অবশ্যই এটা 95 হবে। ঠিক আছে, বুঝলে কিভাবে করলাম? ইউনিট ডিজিট ট্রিক্স মারলাম। যে এবার যারা জানো না লিখে নাও, যারা জানো না লিখে নাও, যে স্যার কি হলে কি হয়। ইউনিট ডিজিট ট্রিক্স মনে রাখবে। যদি কিউব রুট ঘনমূলের শর্ট ট্রিক্সটা আমি এখানে বলছি, প্রত্যেকে খেয়াল করবে আমি যেটা বলছি। চলে এসো, লিখে নাও। ইউনিট প্লেসে 1 থাকলে আনসারে এটা 1ই হবে। ঠিক আছে, শুধু চেঞ্জ হয় আমি বলে দিচ্ছি। আহ, আমি 2টা বাদ দিয়ে লিখছি এবং 3টা বাদ দিয়ে রাখছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, লিখছি। 2 থাকলে আমাদের 8 হচ্ছে, মনে রাখবে। হ্যাঁ, 2 থাকলে 8 হবে এবং 8 থাকলে 2 হবে। এই দুটো মানে একটার সঙ্গে একটা
রিলেটেড, আমি বলে দিচ্ছি কেন হচ্ছে। আর 3 থাকলে ইউনিট প্লেসে 7 হবে আনসারে, এবং 7 থাকলে 3 হবে, বুঝলে, একটা অপরটার সঙ্গে বিপরীত সম্পর্কে থাকে। অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি কেন আসছে। তাহলে কি বললাম, কোশ্চেনের আনসার ডিজিট, কোশ্চেনের ইউনিট ডিজিট যদি আমাদের, কোশ্চেন ইউনিট ডিজিট যদি আমাদের 1 থাকে, আমার আনসার ইউনিট ডিজিট কি আসবে বলো, আনসার ইউনিট ডিজিট একই হবে। 2 থাকলে 8, 8 থাকলে 2, 3 থাকলে 7, 7 থাকলে 3, আর বাকিগুলো সব সেম। সোজা কথা আমি বলতে পারি যে 1 থাকলে একই হবে, মানে নো চেঞ্জ, যেগুলো শিখে নাও, যেগুলো নো চেঞ্জ, কি বলছি, নো চেঞ্জ মানে কোনো চেঞ্জ হবে না। 1, 2, 3, 8, 7 এগুলো বাদ দিয়ে 4 থাকলে 4ই হবে, 5 থাকলে 5ই হবে, 6 থাকলে 6ই হবে, 9 থাকলে 9ই হবে, আর 0 তো 0 হবে, বুঝতে পারছো, 0 থাকলে 0 হবে। বোঝা গেল? ইউনিট ডিজিট ট্রিক্স শিখে নাও, ঘনমূলের আর কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। এর জন্য রেগুলার ক্লাসে আসতে হবে, শর্ট ট্রিক্স কিন্তু আমি তোমাদের শেখাবো, কয়েক সেকেন্ডে ওড়াবে। হ্যাঁ, যে ইউনিট প্লেসে ঘনমূল আমরা করতে গেলে যদি 1 থাকে 1 বসাবো, 2 থাকলে 8, 8 থাকলে 2। হ্যাঁ, এবার 8 স্যার 2 থাকলে 8 ঠিক আছে, কারণ 2 এর কিউব মানে বুঝতেই পারছো যে 2 গুণা 2 গুণা 2, মানে বুঝতে পারছো তো, এখানে 8 দিল। আর 8 এর কিউব তুমি করে দাও, 8 এর কিউব করো, 8 গুণা 8 গুণা 8, তাই তো, 8 8 64 গুণা 8 মানে 512। কথা বুঝতে পারছো? তাহলে এটাও দেখো ইউনিট প্লেসে 2 আসছে। তাহলে যেটা বললাম 2 থাকলে 8, 8 থাকলে 2, এটা তোমরা একদম মুখস্থ রাখবে। 3 থাকলে 7 দেখে নিতে পারো, 3 9 27, মানে 3 এর কিউব 27 এবং 7 এর কিউব করলে দেখবে 343 আছে, তাই তো? তাহলে অবশ্যই তোমাদের বোঝাতে পারছি যে ইউনিট প্লেসগুলো কি কি আসে, তাই না? একইভাবে 3 এর কিউব আমাদের দেখো 27 দেবে, ইউনিট প্লেসে 7 আসছে। আর যদি 7 এর কিউব নিয়ে নাও, যে কোনো সংখ্যা ইউনিট প্লেসে 7 থাকলে শেষের ইউনিট ডিজিটে তোমার কিন্তু অ্যাকচুয়ালি 343, মানে ইউনিট প্লেসে 3 আসবে। বুঝতে পারছি? এই হচ্ছে মূল ফান্ডা। আর বাকি সবগুলো, বাকি অন্যান্য যা আছে, হ্যাঁ, সেগুলো নো চেঞ্জ, মানে 1 থাকলে একই হবে, 4 থাকলে 4ই হবে, 5 থাকলে 5ই হবে। ইউনিট ডিজিট, হ্যাঁ, অলওয়েজ ইউনিট ডিজিট, ভুল করবে না। 0 থাকলে তো 0। কথা বুঝতে পারছো? এই হচ্ছে গল্প। ঘনমূল আমরা বলছিলাম কি কিউব রুটের শর্ট ট্রিক্স। তাহলে বুঝতে পেরেছো? এবার বলো তো, এটার জন্য 6 পেলাম, আর এর আগে 97 এর আগে, বলো 97 এর আগে ঘন সংখ্যা কোনটা আছে? হ্যাঁ, প্রত্যেকে বলো। আমরা প্রত্যেকে জানি 4 এর কিউব 64, আর 5 এর কিউব 125, তাহলে 4 নেবো এখানে, 46 অ্যাকচুয়ালি এটা দিচ্ছে। কত সোজা দেখো, 3টে বাদ দিয়ে দেবে, 9 এর জন্য 9 ইউনিট প্লেসে। এই 117 এর আগে কি আছে? 5 এর কিউব 125, তাহলে অবশ্যই 4 হবে। তাহলে আলটিমেট আমাদের অ্যাকচুয়ালি উত্তরটা ছিল 49, এই 46 যোগ 49, বুঝতে পারছো, মানে 95। ওকে, তাহলে এত সোজা, বুঝতে পারছি। 46 এবং 49-এর যোগ করলে আমাদের 95 চলে আসছে, রাইট? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। লাইক করে দাও সেশনটা ভালো লাগলে, এবং অবশ্যই নতুন হলে রেগুলার ক্লাসে এসো, ঠিক আছে? এরকম ট্রিক্স তোমাদের কিন্তু আমি রেগুলার কিন্তু শেখাবো, কথা দিলাম। 2 সেকেন্ডে প্রশ্নগুলি তোমরা ওড়াতে পারবে। ওকে, তো সরি আজকে তোমাদের সঙ্গে লাইভে আসতে পারিনি, আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে কারেন্ট অফ, আর সকাল থেকে নেটের সমস্যা হচ্ছে। দেখো, ওই জন্য তোমাদের ক্লাসটা আমি এভাবে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আশা করি তোমরা ক্লাসটা সবকিছু বুঝতে পারবে। কি বলছে, এক ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত 3:4:5, যদি সি এর মুনাফা এর থেকে 200 টাকা বেশি হয়, তাহলে লাভের পরিমাণ কত? এটা বলবো, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবিসি মানে হচ্ছে এ মানে 3, বি মানে 4, সি মানে 5। তাহলে এই যে 3 এবং 5, বুঝতে পারছো, একদম ডিরেক্ট এভাবে করবে, 3 থেকে 5, তা 2, এই 2 মানেই বলে দিয়েছে 200। ওভারঅল কত? 4 3 7, 5 12, স্যার 12 মানে 1200। হুম, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো? নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 4। কি বলছে, এ বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করছে, খুব ভালো কথা। এবার বলছি, দুজন একসাথে কাজ করার 4 দিন পর বি চলে যায়, কদিন পর? 4 দিন পর বি চলে গেলে অবশিষ্ট কাজটি এ 3 দিনে শেষ করে, পুরো কাজটি বি কত? ভেরি গুড। তাহলে এখানে বলছে এ বি একসঙ্গে একটি কাজ 6 দিনে করে। তাহলে ভালো করে বুঝবে, এ বির যে কাজটা, খুব ক্লিয়ারলি শুনবে, এ প্লাস বি এর যে কাজটা 6 দিন লাগছে, দুজনে একসাথে 4 দিন করেছে, তাহলে এ প্লাস বি মানে 6 দিনে ধরো
এক অংশ কাজ করছে। তাহলে বলো তো এ প্লাস বি তারা 4 দিনে কতটা কাজ করবে? বুঝতেই পারছো যে অবশ্যই 4 দিনে তোমাদের মানে ক্লিয়ারলি বুঝে নেবে যে একদিনে 1/6 এবং 4 দিনে 4/6 এত অংশ কাজ করবে। সোজা কথায় কাজটা যদি 6টাকে এক অংশ ধরো তাহলে অবশ্যই 4 দিনে তারা 2/3 ভাগ করে দেবে। কাজটার কত অংশ করে দেবে? 2/3 ভাগ কাজটা করে ফেলবে। ভালো করে বুঝবে। কাজটার 3 ভাগের 2 ভাগ করে দেবে। তাই তো? এবার যে কাজটা পড়ে আছে মানে এ প্লাস বি এর যে কাজটা পড়েছিল কত? 1/3 অংশ মানে 3 ভাগের 1 অংশ পড়েছিল। ভালো করে বুঝবে। কারণ 3-এর 2 অংশ হয়ে গেছে। 3 ভাগের মধ্যে 2 অংশ হয়ে গেছে। তাহলে কত পড়ে আছে? 3-এ 1 পড়ে আছে। এই যে 1/3 অংশ কাজ করতে ক্লিয়ার বুঝে নাও। এই 1/3 অংশ কাজ করতে এর কতদিন সময় লাগছে? এর 3 দিন লেগে যাচ্ছে। এই কাজটা এ গিয়ে কি করছে? 3 দিন লাগিয়ে দিচ্ছে। তাহলে এ পুরো কাজটা করতে 3-3-এ 9 দিন লাগিয়ে দেবে। ভালো করে বুঝে নাও। ভালো করে বুঝে নাও। তাহলে যে কাজটা এ প্লাস বি মিলে, ভালো করে শোনো, যে কাজটা এ প্লাস বি মিলে 6 দিনে করছে সে কাজটা এ 9 দিনে করছে। তাহলে অবশ্যই বি কতদিনে করবে? ভেরি সিম্পল, দুটোর গুণ করে দাও, দুটোর বিয়োগ করে দাও। হুম, এতটাই সোজা একদম। ঠিক আছে, 9 দিয়ে 18 অপশনটি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। হ্যাঁ দেখো, এগুলো যারা বুঝতে পারবে তারা ওই এক অংশ ধরার কোনো দরকার ছিল না। তারা বুঝতেই পারবে যে 6টাকে তারা যদি 3 ইউনিট ধরে, হ্যাঁ এই 3 ইউনিট কাজ করতে এ প্লাস বি 6 দিন নিচ্ছে। আর এ প্লাস বি 4 দিনে সে কাজটা কতটা করবে? 2 ইউনিট করে দিচ্ছে। তাই না? 4 দিনে, 6 দিনে যদি 3 ইউনিট করে, তাহলে 4 দিনে 2 ইউনিট করছে, ইউনিট ধরে করতে পারো। তাহলে নিশ্চয়ই 1 ইউনিট কাজ পড়ে আছে, সেই 1 ইউনিট কাজ করতে গিয়ে এর 3 দিন লেগে গেছে। এ যে বাকি 1 ইউনিট পড়ে আছে, এদের মধ্যে যে 1 ইউনিট পড়ে আছে সেই কাজটা এ গিয়ে, হ্যাঁ এর সে কাজটা করতে, এই 1 ইউনিট করতে এর 3 দিন লেগে গেছে। তাহলে পুরো কাজটা আমরা কত ধরেছি? 3 ইউনিট কাজ। তাহলে এর লাগবে 9। এভাবে করতে পারো। হ্যাঁ, এর 9 দিন লাগবে। একই গল্প, গল্প একই। তাহলে বি এর কতদিন লাগবে? বলো, বি এর কতদিন? এ প্লাস বি মিলে তারা 6 দিন লাগাচ্ছে। বোঝাতে পারছি? এই যে 6 দিন। তাহলে অবশ্যই বির কি, যে একজনের কাজ বার করতে গেলে কি করতে হয়? দুটো গুণ করতে হয় এবং দুটোর বিয়োগ, এবি বাই এ মাইনাস বি। ঠিক আছে, যেটা বড় তার থেকে বিয়োগ করে দেবে, ব্যাস গল্প শেষ। হুম, 18। যেটা খুশি করবে, হ্যাঁ দুটো প্রসেস দেখালাম, যেটা খুশি করবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 5, খুব ভালো একটি প্রশ্ন বলছে এখানে কি, যে 4 টু দি পাওয়ার 61, প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও এবং অবশ্যই রেগুলার ক্লাসে এসো। আশা করি তোমাদের ভালো ভালো কন্টেন্ট আমি প্রোভাইড করব। আপকামিং তোমাদের এক্সামে কোনো সমস্যা হবে না এবং প্রতিটি প্রশ্ন তোমরা দেখা মাত্র উত্তর করতে পারবে। এভাবেই তোমাদের আমি তৈরি করে দেবো। ঠিক আছে, এভাবেই তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে। দেখো, 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, এভাবে যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটার পাওয়ারে কিন্তু 61 আছে। কমন নিয়ে নাও, ভালো করে বুঝো, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 1 প্লাস, এখানে কত বলো তো? ভালো করে বুঝবে, এখানে 4 টু দি পাওয়ার 1 আছে, মানে একটা 4 আছে অ্যাকচুয়ালি, যা হোক লিখে দিচ্ছি। এখানে 4-এর মাথায় মানে 63 থেকে 61 বার হয়ে গেলে 4-এর মাথায় 2 পড়ে থাকে। 63 থেকে মানে 64 থেকে 61 বার হয়ে গেল, 4-এর মাথায় 3 পড়ে আছে। 65 থেকে 61 বার হয়ে গেল, 4-এর মাথায় 4 পড়ে আছে। কথা বুঝতে পারছো? এবার এটাকে তুমি কিছু করবে না, এভাবে রেখে দাও। এই ভিতরেটা একটু ক্যালকুলেশন করে দাও। স্যার 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64 প্লাস 4-এর মাথায় 4 কত হবে? বলো বলো বলো। 256, তাই না? এগুলো একদম মুখস্থ থাকবে তোমাদের। তাহলে 256 হয়ে গেল। এবার এটা তুমি যোগ করে নাও। এটা যেমন আছে বললাম, এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এটা যেমন আছে রেখে দাও। আশা করি তোমরা বুঝতেই পারছো। যারা এখনো বুঝতে পারোনি একটুখানি ওয়েট করো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকে বলো 256। ঠিক আছে, তুমি যোগটা ঝটপট করে 256, 64, এদিকে 16 আর এদিকে 4, মানে 20, 21, তাই তো? তাহলে ওদিক থেকে আসছে তোমার 21, 65, এখানে চলে গেল তোমার 85, আর ওদিকে তোমার 256, তাই তো? 8 5 13 14, 341, কার কার এসছে বলো? এই ভিতরটা যোগ করলে 341 দিচ্ছে, তাই তো?
তাহলে সোজা কথা এই 341 কার মাল্টিপল? দেখো প্রত্যেকে বলো 341 কার মাল্টিপল? এনিওয়ান? স্যার কি করে বলবো? ওটাই তো গল্প, কি করে বলবে বলো? এর জন্য ডিভিজিবিলিটি রুলস লাগবে, তাই না? তো যারা জানো না, ঠিক আছে, তাদেরকে বলি এই 341 চোখ বন্ধ করে 11-র মাল্টিপল দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? স্যার কি করে বলছেন? দেখো 11-র মাল্টিপল চেক করতে গেলে এমনি তো দেখে বোঝা যাচ্ছে 3 11 33, 11 11, না হলে দেখো এই দুটো টার্ম এবং এই দুটো মিডিলের টার্ম একই না, মিলে যাচ্ছে, ভালো করে শিখে নাও। 11 রুলস কি? একটা ছেড়ে একটা নেবে, হ্যাঁ, অড টার্ম 4 এসছে, ইভেন টার্মও 4 আছে, 4 4 বিয়োগ করলে 0 দিয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই এটা 11 দ্বারা ডিভাইডেড, মানে যত বড় সংখ্যায় থাকুক, হ্যাঁ, যত বড় তোমার সংখ্যা থাকুক 4 5 6 7 8 9 0, ঠিক আছে, যত বড় সংখ্যা থাকুক যদি এই ফরম্যাটে পড়ে যায়, হ্যাঁ, অড ইভেন পজিশনকে 0 করে দেয়, তাহলে অবশ্যই সেটা 11 দ্বারা ডিভাইডেড হবে। তাহলে বুঝতে পারছো এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ডিভাইড, কারণ একে যদি এটা 11 দ্বারা ডিভাইডেড হচ্ছে, বুঝতে পারছো তো, 31 দিচ্ছে, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 4 টু দি পাওয়ার 60 মতো গুণ আকারে আছে, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটা আমার কত দ্বারা ডিভাইডেড হচ্ছে? 11 দ্বারা ডিভাইডেড হচ্ছে। কত দ্বারা? 11 দ্বারা ডিভাইডেড। কথা বোঝাতে পারছি? যাক, এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো প্রত্যেকেই? পাওয়ারটাকে কিছু করবে না, জাস্ট কমন নিয়ে এভাবে করে দিলে হয়ে যাবে। বলছে কোন সর্বনিম্ন সংখ্যাকে এত এবং এত দিয়ে গুণ করা হলে গুণফল একটি পূর্ণবর্গ হবে? ভালো প্রশ্ন। চলে এসো, কোন সর্বনিম্ন সংখ্যাকে বলো 216 ইন্টু 10 স্কোয়ার দিয়ে গুণ করা হলে তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো একটা কথা বলি, যে এটা তো পূর্ণবর্গ, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? খুব ভালো করে বুঝবে, আমাকে এইটা নিয়ে কাজ করতে হবে। 10-এর স্কোয়ার এটা তো মানেই তো পূর্ণবর্গ, তাই না? 10 স্কোয়ার মানে একটা পূর্ণবর্গ। এই 216কে তোমাকে বুদ্ধি করতে হবে যে 216কে কত দিয়ে গুণ করতে হবে। এবার যারা বুঝতে পারছো না একটু ভেঙে নেবে, 216 ফ্যাক্টর দেখতে হবে, হ্যাঁ। আর 216 ফ্যাক্টর স্যার কি করে দেখবো? চলো, তুমি 4 দিয়ে, আমি ডাইরেক্ট 4 দিয়ে করে দিচ্ছি, কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ। 4 4 16, 4 5 20, 1 16, 4 4 16, 54, ভালো করে বুঝবে। হুম, এবার 9 দিয়ে দাও, 6 9 54, মানে দেখো এটাও পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ, একটা 6 লাগছে, কি বললাম? ভালো করে কথা খেয়াল করো, এটা পূর্ণবর্গ, 4 পূর্ণবর্গ তো, 9ও পূর্ণবর্গ, তাহলে একটা 6, 6-এর একটা পেয়ার লাগবে, 6-এর সঙ্গে একটা জোড় লাগবে, হ্যাঁ, কারণ 6 পূর্ণবর্গ নয়, তাকে পূর্ণবর্গ করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, এতটাই সোজা, ঠিক আছে? বা তুমি 2 3 2 3 দিয়ে ভাঙতে পারো, শেষে দেখবে একটা 2 এবং একটা 3 তোমার লাগবে, সে একই কথা, 3 দুগুণে 6। কথা বুঝতে পারছো? ব্যাস, যেভাবে করবে, আমার টাইমটা সেভ করতে হবে, ডাইরেক্ট আমি 2 সেকেন্ডের ট্রিক্স বললাম, ক্লিয়ার হলো? নেক্সট প্রশ্নে চলো। হ্যাঁ, এখানে 10-এর স্কোয়ারে হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা তো ফিক্স থাকবে, কারণ ওটা নিজেই পূর্ণবর্গ, ঠিক আছে? এইভাবে বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করতে হবে, যাতে অঙ্কগুলো খুব খুব তাড়াতাড়ি নামিয়ে আসতে পারো। হ্যাঁ, অনেকে কি করবে, 10-এর স্কোয়ার দিয়ে গুণ করে একাকার করে আবার সে ভেঙে 2 দিয়ে 3 দিয়ে ভেঙে ভেঙে দেখবে, ওতে তোমার অন্য মানে তুমি 10 সেকেন্ডে যেটা হতো সেটা তোমার 20 সেকেন্ড 30 সেকেন্ড লেগে যাচ্ছে। ওই যে টাইম, এক এক সেকেন্ড, এক এক সেকেন্ড পরীক্ষা হলে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি এখনো জানো না, সেটা কিনা তুমি এখনো জানো না, ঠিক আছে? এক এক ন্যানো সেকেন্ড কত ইম্পর্টেন্ট, হ্যাঁ, তুমি এক এক ন্যানো সেকেন্ড তুমি যদি যোগ করো, 10টা প্রশ্নে বসালে 10 সেকেন্ড হয়ে যাচ্ছে, এক এক সেকেন্ড বাঁচাতে পারলে, বুঝলে? সেই 10 সেকেন্ডে তুমি আরো দুটো প্রশ্ন করতে পারবে, মানে গোল করতে পারবে, ঠিক আছে? এইগুলো খেয়াল রাখবে, পরীক্ষার হলে এগুলো কাজে লাগে। দেখো 20 সেন্টিমিটার উচ্চতা এবং এত সেন্টিমিটার সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডারের ক্ষেত্রে আমি প্রত্যেককে বলি, যাদের বেসিক কনসেপ্ট নেই, সিলিন্ডার মানে হচ্ছে চোঙ। এটা দেখে নাও, আমি মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি, তোমরা বুঝে নাও, ধরে নাও একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের আমাদের কি বলে দেওয়া আছে? উচ্চতা, ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ স্যার, উচ্চতা এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে হাইট, তাই তো? এটাও ভূমির রেডিয়াস, ঠিক আছে? তাহলে আমাদের ক্লিয়ারলি দেখে বলো যে এখানে স্যার কি বলে দেওয়া আছে? 20 হচ্ছে হাইট এবং 14 সেমি ভূমির ব্যাসার্ধ, মানে এই ভূমির ব্যাসার্ধ 14, কোনো সমস্যা নেই। সিলিন্ডারের আয়তন যারা জানো না, ভলিউম পাই আর স্কোয়ার এইচ, কি বললাম? পাই মানে স্যার 22/7। এবার সেই আগের দিন বলেছিলাম সে মাল্টিপল চেক করতে হবে, সেটা দিয়ে করতে পারো। হ্যাঁ, মাল্টিপল চেক করলে খুব তাড়াতাড়ি উত্তরগুলো হয়ে যায়, আমি দেখাচ্ছি তোমাদের কি করে কি বললাম, হ্যাঁ। এবারে আর এর স্কোয়ার মানে 14 স্কোয়ার করতে পারো, বা 14 গুণ 14, যেহেতু আমাদের কাটাকুটি যাচ্ছে 14 গুণ 14 রাখবে, এবং 20, এইচ এর ভ্যালু 20। চলো এই গুণটা করে দাও, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, 56 গুণে 22 করে দাও। বুঝতে পারছো? কথা ক্লিয়ার হচ্ছে কিভাবে কি করছি? হ্যাঁ, মানে আমার শর্টকাট গুণটা করতে হবে। এবার গুণ যারা একবারে না পারো তাদের জন্য গুণটা প্র্যাকটিস করতে হবে।
একেবারে 22 দিয়ে মারবো, ঠিক আছে? একেবারে 22 দিয়ে মেরে দেবো। 12 32 কার কার এসছে বলো? মানে একটা শূন্য আছে শেষে, 12 32 শূন্য আসছে। অপশন সি রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে তোমাদের গুণ টুনগুলো করতে হবে। স্যার গুণ কি করে করবো? তাহলে স্পিড ক্যালকুলেশন কিভাবে করবে, হ্যাঁ, কি করে ক্যালকুলেশন করবে তার উপর একটা আমি ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, সব কিছু শিখিয়ে দেবো। আপাতত বাড়িতে একটু নামতাগুলো মুখস্থ করে রাখবে। হ্যাঁ, একটু যখন সময় পাবে নিজে নিজে গুণ করবে। 15 গুণ 6 বা এটা তো সবাই জানো। আমি জাস্ট বলছি ধরো 21 গুণা 13 এভাবে নিয়ে মুখে মুখে করার চেষ্টা করবে। হ্যাঁ, 22 গুণা 17, 19 গুণা 18, এগুলো একটু চোখে চোখে করার চেষ্টা করবে যখন বাড়িতে সময় পাবে। অবসর সময় এই ক্যালকুলেশনগুলো তুমি খুব স্পিডে করার চেষ্টা করবে। আর ট্রিক্স আমি পরে বলবো, হ্যাঁ, তার জন্য একটা বেসিক ক্লাস আমার লাগবে। ঠিক আছে, কিভাবে কি হচ্ছে। রাইট অ্যান্সার আমাদের 12 32, মানে শূন্য এত ঘন সেমি। ঠিক আছে, ক্লিয়ার হলো? নেক্সট প্রশ্নে চলো। ঠিক আছে, আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডার চোঙ। সিলিন্ডার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8। প্রত্যেকে দেখো বলছে কি, দেখো পরিমিতি জ্যামিতি কিন্তু তোমাদের অ্যাভয়েড করলে হবে না, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এবং এবং পরীক্ষায় কিন্তু অনেকে এগুলো ছেড়ে দিয়ে চলে আসে, বাট কিচ্ছু না, একটু যদি তুমি ভালো করে দেখো, কিচ্ছু না। সমবাহু ত্রিভুজ বলতে দুটো বাহু সমান, এই সরি তিনটে বাহুই সমান ধরে নাও, এখানে এটা সমবাহু ত্রিভুজ ধরে নাও, আমি মোটামুটি একটা এঁকেছি। এবার বলেছে এ বি সি, এ বি সি বলছে এডি মধ্যমা, এডি মধ্যমা, এডি মানে ডি বিন্দু ছেদ করেছে, এবং আরেকটা বলেছে বিই মধ্যমা, তাহলে অবশ্যই বুঝতে পারছো এখান দিয়ে যাচ্ছে এবং এটা অবশ্যই জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমি আরেকটা টেনে দিলাম, একই দোষ করেছে, একেও টেনে দিলাম। হ্যাঁ, একটা এডি বি, একটা ধরো সিএফ, এটা বলে নি। আচ্ছা, বলে দিয়েছে এই তো, এ বি এর মধ্যবিন্দু এফ হলে। ঠিক আছে, তাহলে এজিএফ এর ভ্যালু কত? খুব ভালো একটি প্রশ্ন। দেখো, যারা বুঝতে পারছো না, এ জি এফ, জি বিন্দুতে ছেদ করেছে, এই যে মিডিলে জি থাকছে। হুম, তাহলে এখান থেকে এই জায়গাটা তোমার খেয়াল করতে হবে। আমি যেটা দেখাচ্ছি দেখো, এ জি এফ, এই জায়গাটা কত হচ্ছে, বুঝতে পারছি, এই জায়গাটা কত হচ্ছে। তাহলে খুব ভালো করে দেখো, একটা সমকোণী, একটা অ্যাকচুয়ালি তো এটা তো সমদ্বিখণ্ডক, ভালো করে আমি বোঝাচ্ছি দেখো, এটা তো সমদ্বিখণ্ডক তাই না? তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডক হয়ে গেল, এটা লম্ব যেহেতু। আর এখানে যেহেতু আরেকটা পারপেন্ডিকুলার আছে, ভালো করে বুঝে নেবে এই জায়গাটা কথা বলছি, এ এফ জি। হ্যাঁ, এই যে ত্রিভুজটা একটু বড় করে আঁকি, এখান দিয়ে তো লম্ব হয়ে গেল, আর এখান দিয়ে একটা পারপেন্ডিকুলার গেল, ধরো এটা এফ, এটা এ, এটা জি। আমি বড় করে জিনিসটা দেখাচ্ছি, এই কোণটা তোমার বার করতে বলেছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার না, এইটা পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি স্যার? সমবাহু ত্রিভুজ মানে 60 ছিল, 60-এর হাফ করে দাও, মানে 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাই 9 3 কত, 12, আর পড়ে থাকছে কত, 60, তাই না? 180, তিনটে মিলে কত? তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। কথা ক্লিয়ার হলো? বোঝা গেল? অ্যাঙ্গেল এ জি এফ, দ্যাট ইজ 60 ডিগ্রি। কি করে এলো? আমরা তিনটে কোণ মিলে, তিনটে কোণ মিলে, অ্যাঙ্গেল এ কোণ, অ্যাঙ্গেল এফ কোণ এবং অ্যাঙ্গেল জি কোণ, এই তিনটে কোণ মিলে 180। এটা প্রত্যেকে জানা উচিত, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি 180। এবং যেহেতু আমাদের একটা পারপেন্ডিকুলার আছে, এফ কোণটি মানে লম্ব এখানে, এই যে বিপরীত বাহু থেকে, হ্যাঁ, এই মধ্যমাটা অপর বাহুর উপর লম্ব হয়। হ্যাঁ, কৌণিক বিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব হয়, এটা আমরা জানি। 90 ডিগ্রি হলো, আর এটা সমদ্বিখণ্ডক মানে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে তার হাফ হয়ে গেল আমাদের 30, 90 30 হয়ে গেল 120, আর পড়ে রইলো আরো 60, বুঝলে? এটা হাফ হয়ে গেল। চলো, আশা করি তোমাদের বোঝাতে পারছি। হ্যাঁ, এগুলো কনসেপচুয়াল জিনিস। ঠিক আছে, ভর কিন্তু এসব আমি আর বলছি না আজকে, কিভাবে কি ডিভাইডেড করে, কত ইস্টু কত অনুপাতে, একটা নেক্সট জ্যামিতি ক্লাসে আমি ডিটেলস তোমাদের এখান থেকে একটা আলোচনার বিষয় নিয়ে তোমাদের এই জিনিসটা আমি বলে দেবো। কারণ এখান থেকে কয়েকটা জিনিস যদি মাথায় রাখো, পরীক্ষা হলে কোশ্চেন দেখবে ওড়াবে, নিমেষে ওড়াবে। কোশ্চেনগুলো তোমার পড়তে হবে না, কোশ্চেন দেখবে এবং উত্তর করে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নম্বর 9। দেখো, বেসিক অ্যালজেব্রা, বীজগণিত। আমি এটা কেন রেখেছি? বীজগণিত দেখে অনেকে ভয়ে পালিয়ে যায়। আমি বলবো এইগুলো তোমাদের শেখা উচিত। কারণ এখন পরীক্ষার যে ট্রেন্ড চলছে, হুট করে আমার একটা প্রশ্ন দিয়ে দিল, তুমি হয়তো বুঝতেই পারছো না কি করবে, তাই না? কারণ এক্স ওয়াই তুমি এর আগে কোনোদিন দেখোনি। মানে যারা অঙ্ক প্র্যাকটিস করছো না, হয়তো এক্স ওয়াই ভুলেই যাবে যে এক্স ওয়াই বলে কিছু আছে।
ঠিক আছে, বীজগণিতে এক্স ওয়াই তোমরা জানো, এ বি এইগুলো প্রচলন আছে আমাদের। চলরাশি যেগুলো এ থেকে জেড অবধি চলরাশি যদি ধরি, যে কোনো চলরাশি আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে এক্স ওয়াই ভ্যারিয়েবল চলরাশি টি সবগুলো। ঠিক আছে, দেখো তাহলে এক্স প্লাস এটা আমরা কি করে দেখবো, দেখো মনে রাখবে এখানে এক্স ওয়াই এর সহগগুলো কি আছে। হ্যাঁ, মনে রাখবে যে এই ক্ষেত্রে দুটো সমীকরণ ভালো করে বুঝবে, এ ওয়ান এক্স, ঠিক আছে, প্লাস বি ওয়ান ওয়াই, ঠিক আছে, সমান সমান যদি সি ওয়ান হয়, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইজিক্যাল টু সি টু হচ্ছে ধ্রুবক, মানে ওই কনস্ট্যান্ট যে পদগুলো 1 2 3 4 5 6 যেগুলো আছে সমান চিহ্ন এদিকে। তাহলে এই যে সমীকরণ যদি হয়, এই সমীকরণে কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সলিউশন থাকবে না। কখন? যখন এই এক্স ওয়ান, ঠিক আছে, মানে এই এক্স এর সহগগুলো মানে এ ওয়ান বাই এ টু, সেটা যখন বি ওয়ান বাই বি টুর সঙ্গে সমান হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছি? এর কোনো সলিউশন, নো সলিউশন। হ্যাঁ, যখন কোনো সমাধান পাওয়া যাবে না, নো সলিউশন, তখন কি করবো আমরা, এ ওয়ান বাই এ টু ইজিক্যাল টু বি ওয়ান বাই বি টু। হ্যাঁ, তাহলে এখান থেকে অবশ্যই বুঝতে পারছো এ ওয়ান মানে স্যার কি, এক্স এর আগে কি আছে, এখানে কিছু নেই মানে স্যার এক পড়ে আছে, ভালো করে বুঝে নাও। এক্স এর আগে স্যার কিছুই নেই, তার মানে কত, এক পড়ে আছে, এক লিখে দাও। এ টু মানে কত, এই যে টি মাইনাস থ্রি, এক্স এর আগে কি আছে, টি মাইনাস থ্রি, তাহলে টি মাইনাস থ্রি বসিয়ে দাও, ভালো করে বুঝবে। এখানে বি ওয়ান মানে কত স্যার, বলো, ওয়াই এর আগে কি আছে স্যার, টি মাইনাস টু আছে, তাহলে টি মাইনাস টু বসিয়ে দাও। আর বি টু মানে কত স্যার, ওয়াই এর আগে কি আছে, সেকেন্ড লাইনে টু আছে। এইটা সলিউশন করলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি, এটা সলিউশন করলে হয়ে যাবে। এবার যারা স্কোয়ার ধরে অসুবিধা, ভালো করে বুঝবে, যাদের, এক সেকেন্ড দাও, এখানে তো বুঝতেই পারছো যে টি মাইনাস থ্রি আর একটা টি মাইনাস টু, এটা আমরা ভ্যালু পুট মেথড দিয়ে ওড়াতে পারি। অনেকে দেখো টি মাইনাস, দেখো আমরা ছোটোবেলায় কী করেছি, টি মাইনাস থ্রি, হ্যাঁ, টি মাইনাস টু, সেই গুণ টুন করে তোমার মিডিল টার্ম করতে হয়, হ্যাঁ, ফ্যাক্টরে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি বুঝতেই পারছো যে এখানে এমন একটা ভ্যালু বসাও টি এর, ভালো করে ভ্যালু পুট মেথডটা শিখে নাও। টি এর এমন একটা মান বসাও যার জন্য এখানেও সেই মানটা বসবে এবং দুই দিকে সমান দেবে, যেহেতু ইকুয়াল আছে। এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো, স্যার এখানে যদি আমি চার বসাই, ভালো করে বুঝি, চার থেকে তিনবার দিলে স্যার কত, এক আসছে, ভালো করে বুঝবে, চার থেকে তিনবার দিলে এক আসছে, এক বাই এক মানে একই হবে। বোঝা গেল? যদি আমি ভ্যালু পুট চার বসাই, চার মাইনাস তিন মানে এখানেও তুমি চার বসাও, চার মাইনাস দুই বাই দুই, দেখো জিনিসটা একই। এখানে ওয়ান বাই ওয়ান হয়ে যাচ্ছে, এখানে দুই থেকে দুই মানে কাটাকুটি করলে সেখানেও তোমার ওয়ান বাই ওয়ান দিচ্ছে, মানে আলটিমেট মানে তোমার ইকুয়েশনটা ইকুয়াল আছে, হ্যাঁ, সমান চিহ্নে দুই দিকে সমান মান আসছে। এইভাবে ভ্যালু পুট মেথড যারা করতে পারবে তাদের অঙ্কটা কয়েক সেকেন্ডে, মানে এগুলো জাস্ট আমি বলছি কি, ভ্যালু পুট মেথডটা আমি তো দেখাচ্ছি, পরীক্ষায় তো তোমার কেউ দেখাবে না, পরীক্ষায় তুমি মনে মনে করবে। বুঝলে কি বললাম আমি, কেন তোমাদের বোঝানোর সুবিধার্থে ভ্যালু পুট মেথডটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভ্যালু পুট মেথড, তাহলে পরীক্ষার সময় তো এগুলো তো মাইন্ডে চলবে, তাই না, মাইন্ড ক্যালকুলেশন হবে এগুলো। কথা বুঝতে পারছো? আমরা ছোটবেলায় যে মিডিল টার্ম করেছি সেখান থেকে মান বার করার কোনো দরকার নেই, আমরা ভ্যালু পুট মেথডে চলে যাবো। উইদাউট সলিউশন আমাদের কিন্তু পেন পেপার ছাড়াই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, চার এক দিয়ে স্যাটিসফাই করবে। আমি আর একটা দেখাচ্ছি না, তুমি আর একটা এক বসিয়ে দেখতে পারো, সেখানেও কিন্তু স্যাটিসফাই করবে। বোঝা গেল? আচ্ছা, এক বসাও, এক মাইনাস তিন মানে মাইনাস দুই মানে হাফ আসছে, এখানে এক বসাও, এখানে এক বসিয়ে দাও, তাহলে এক মাইনাস দুই, একই ব্যাপার, মাইনাস হাফ আসছে। ঠিক আছে, ঠিক আছে, মাইনাস হাফ দুই দিকে আসছে, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তোমার ভ্যালু পুট মেথড আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি। ঠিক আছে, তাহলে নো সলিউশনের ক্ষেত্রে কি হবে, এই দুটো সমীকরণ থেকে আমরা এই ফরম্যাটটা আমরা মনে রাখবো। ঠিক আছে, নো সলিউশন, যখন কোনো সমাধান পাওয়া যাবে না। ওকে, সহগগুলো আমরা ইকুয়াল করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখো, কোশ্চেন নম্বর 10, চটপট উত্তর করবে। বলছে একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার এবং ওই ত্রিভুজের পরিসীমা কত হবে। খুব সুন্দর একটি প্রশ্ন বলা হয়েছে। বলেছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, কি বলেছে, অন্তর্বৃত্ত। আচ্ছা, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের যে ফরম্যাট যারা জানো না, ধরো একটা সমবাহু ত্রিভুজ আমি মোটামুটি ড্র করলাম, এর ভিতরে যে বৃত্তটা থাকছে তাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। ভালো করে শুনবে, ঠিক আছে, আমার কথাগুলো যদি ভালো করে ক্যাচ করো না, তাহলে দেখবে অর্ধেক জিনিস কিন্তু হয়ে গেছে, অর্ধেক জিনিস তোমার এখানেই তোমার সব প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে কি বলছে, এর যে অন্তবৃত্ত এর ক্ষেত্রফল কত হচ্ছে, 49 পাই। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের আর হয়, ভালো করে বুঝবে, তাহলে এর যে ক্ষেত্রফলটা আমাদের অবশ্যই পাই আর স্কোয়ার হবে। ক্লিয়ার কাট বুঝে নাও। তাহলে এই যে পাই আর স্কোয়ার যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 49 পাই। পাই পাই গেল কেটে, তাহলে ক্লিয়ার বুঝে নাও আর এর ভ্যালু 7 আসছে।
আর এর ভ্যালু কত আসছে স্যার? আর স্কোয়ার যদি 49 হয়, আর এর ভ্যালু 7, এটা কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, প্রত্যেকে জানো। এবার স্যার আর যদি 7 আসে তাহলে আমাদের কি বার করতে বলেছে? ওই ত্রিভুজের পরিসীমা। আচ্ছা তোমরা কি জানো এই ত্রিভুজের সঙ্গে এই অন্তর্বৃত্তের এই যে টোটাল যে আমি যে উচ্চতা এখান থেকে এটা জুড়ে দিলে একটা উচ্চতা পাবো তো, সোজা যদি আমরা জুড়ে দিই এটা আর ধরে যদি সোজা চলে যায় রাস্তাটা, তাহলে অবশ্যই আমাদের টোটাল এই পর্যন্ত উচ্চতা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? বুঝবে এই পর্যন্ত আর কিন্তু, আর পুরোটা হচ্ছে উচ্চতা। এবার যারা জানো না জেনে নাও যে সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধটা উচ্চতার 1/3 হয়। কি বললাম? মনে থাকবে? সোজা কথায় এই রেডিয়াসটা হয়ে যায় হাইটের 3/1 ভাগ। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ কি না? তাহলে অবশ্যই বুঝতে পারছো হাইট কত হবে তাহলে? এর 3 গুণ হবে, হাইটটা হবে 3r হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? মনে রাখবে। তাহলে 3r হলে 3 গুণা 7 21 হয়ে গেল। বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ, সোজা কথায় অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে, অন্তর্ব্যাসার্ধ সেটা হচ্ছে হাইটের উচ্চতা তার সঙ্গে 1/3 গুণ করতে হয়। পরিব্যাসার্ধ দুটো জিনিসই বলে দিই, চলো এটা আবার নেক্সট ক্লাসে বলবো, ডিটেলস যখন জ্যামিতি করাবো, এগুলো খুব বোঝার জিনিস। পরিব্যাসার্ধ হলে কি করতে তখন? উচ্চতা তার সঙ্গে কি গুণ করতে? 2/3 গুণ করতে। হ্যাঁ, কেন আসছে কোথা থেকে আসছে ডিটেলস ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, এখন এইটুকুই জেনে রাখো, এই দুটো জিনিস। পরিব্যাসার্ধ মানে বাইরে দিয়ে যদি বৃত্তটা যেত, বাইরে দিয়ে বৃত্তটা গেলে তাকে বলতাম পরিব্যাসার্ধ। যাই হোক, আজকে হাইট পেলাম কত? 21। এবার ভালো করে বুঝবি একটা সমবাহু ত্রিভুজের হাইটের সঙ্গে বাহুর কি সম্পর্ক। হাইটের সঙ্গে মানে বাহুর কি সম্পর্ক, সাইডের মানে উচ্চতার সঙ্গে বাহুর সম্পর্কে আমরা প্রত্যেকে জানি যে উচ্চতা সমান সমান √3/2 ইন্টু উচ্চতা, এই সরি √3/2 ইন্টু বাহু। আমরা কি জানি? আমরা জানি এই যে হাইট সমান সমান, দাঁড়াও একেবারে করলে অনেকে বুঝতে পারবে না, চলো এই যে হাইট সমান সমান মানে উচ্চতা সমান সমান আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে √3/2 ইন্টু বাহু। আমার লাগবে বাহু, তাহলে অবশ্যই উচ্চতা আমরা জানি 21, ভালো করে বুঝবে। তাহলে আমরা বাহুটা কি করে বার করবো? বাহু সমান সমান এই যে উচ্চতার সঙ্গে 2 গুণ করে দাও, কোনাকুনি গুণ হয়তো জানো তো, 21 গুণা 2 আর নিচে √2 হয়ে গেল। হ্যাঁ কি না? তাহলে বাহু হয়ে গেল 42/√3। একদম স্টেপ বাই স্টেপ বুঝে নাও। সমবাহু ত্রিভুজে একটা বাহু কি পেলাম? একটা বাহু পেলাম আমরা 42/√3। বলো বাহু পেয়ে এলে পরিসীমা কি হয়? 3 ইন্টু বাহু। বলো আর কি ভেঙে বলবো বলো? পেরিমিটার। সমবাহু ত্রিভুজ যে কোনো ত্রিভুজের পেরিমিটার মানে 3 গুণ বাহু। তাহলে অবশ্যই আমার পরিসীমা পি ফর পেরিমিটার বা পরিসীমা 3 ইন্টু 42/√3। এই √3 দিয়ে 3 কাটলে একটা √3 পড়ে থাকে, আলটিমেট হয়ে গেল 42√3। দ্যাট ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? বলো একদম স্টেপ বাই স্টেপ বোঝালাম। অন্তর্ব্যাসার্ধের সঙ্গে পরিব্যাসার্ধ ফ্রি সেটাও বলে দিলাম। ঠিক আছে, কোথা থেকে কি হচ্ছে, হ্যাঁ হাইট থেকে উচ্চতা গেলাম, উচ্চতা থেকে বাহু গেলাম, একদম স্টেপ বাই স্টেপ আমরা করলাম। ওকে, বলো ক্লিয়ার? ইয়েস অর নো? এগুলো বোঝার জিনিস, এগুলো একেবারে হবে না। যারা বেসিক আছো তাদেরকে বলি তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এগুলো এগুলো হচ্ছে একদিনে হবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, চলো তাহলে নেক্সট প্রশ্নে আমরা যাব। সূত্র তোমার মনে রাখতে হবে, পরিমিতি যে কোথা থেকে কি হচ্ছে, জ্যামিতি পরিমিতি রিলেটেড একটার সঙ্গে একটা কোথা থেকে কি আসছে, আমি ডিটেলস ক্লাসে আলোচনা করব, বিস্তারিত ক্লাস যখন হবে। ঠিক আছে, যাদের বেসিক প্রবলেম জুড়ে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আমি কিন্তু তোমাদের সঙ্গে সবকিছু ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 2400, একটি সংখ্যা 6%, অপরটি 10% এর সমান, সংখ্যা দুটি পার্থক্য কত? আর কিছু বলবো? অঙ্কটা এই অঙ্কটা দেখো নিমেষে হয়ে যায়। ঠিক আছে, নিমেষে বলতে কিভাবে? দুটি সংখ্যার যোগফল যখন বলেছে একটি সংখ্যার 6%, অপরটি 10% এর সমান, এবার তুমি অপশান তোলো, অপশান তুললে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশান তুললে তো হয়ে যাচ্ছে, একটা 6%, অপরটা 10% এর সমান, মানে সোজা কথায় এটা 10 ধরে দাও, এটা 6 ধরে দাও। ঠিক আছে, মানে এটা 5 ভাগ হবে, একটা 3 ভাগ হবে। কি বললাম? বড় সংখ্যাটা এর 10% ওর 6% এর সমান, মানে মনে রাখবে বড় সংখ্যাটা যেটা আর কি বড় সংখ্যা হবে সেটা 5 ভাগ হবে আর ছোট সংখ্যাটা 3 ভাগ হবে। শর্টকাট বলছে, হ্যাঁ, বড় সংখ্যাটা কি রেশিওটা ঘুরিয়ে দেবে, যে বড় আর কি সে সংখ্যাটা হবে, বড় সংখ্যাটা আমাদের কি হবে, রেশিওটা ঘুরিয়ে দেবে, আর ছোট সংখ্যাটা 3 ভাগ হবে। ব্যাস, আর কিছু বলতে হবে? আর কিছু বলতে হবে? বলো 5 আর 3, এই 5 3 8, এই 8 মানে হয়ে গেল কত?
2400, তাই না? 8 ইকুইভ্যালেন্ট 2400। এবার বলেছে যে ডিফারেন্স কত, 5 থেকে 3 ডিফারেন্স কত, 2। 2 মানে কত? বলো, 3 গুণ হচ্ছে না, 300 গুণা হচ্ছে। এখানেও 2 গুণ 300 করে দাও, মানে 600। বলো, এর থেকে সোজা কি আর কিছু হয়? বলো। বুঝতে পেরেছো কি বললাম? শর্ট ট্রিক্সটা বুঝতে পেরেছো? যখন একটা সংখ্যা অপর সংখ্যার এত বলে দেবে, তখন তোমরা কি করবে? রেশিওটা জাস্ট ঘুরিয়ে দেবে। হ্যাঁ, পার্সেন্ট পার্সেন্ট সব ঘুরিয়ে দেবে একদম। কোনো কিছু রাখার দরকার নেই, একদম এক লাইনে করবো। কয়েক সেকেন্ড উঠবে, 2 সেকেন্ডের অঙ্ক এটা। ঠিক আছে, বোঝাতে পারছি? ঠিক আছে, বোঝাতে পারছি? রাইট অ্যান্সার এটা 600। তাহলে সংখ্যা কি হবে? একটা সংখ্যা হবে 1500, বুঝতেই পারছো। 5 ভাগ মানে 5 ইউনিট ইন্টু 300 করে দাও। একটা সংখ্যা হচ্ছে 1500, আমি জাস্ট এমনি দেখানোর জন্য বলছি, এটা তো চাইনি। আর একটা সংখ্যা হচ্ছে আমাদের 3 ভাগ মানে 3 গুণা 300 মানে 900। দেখো, তুমি সংখ্যা বার করে যদি কেউ করো এক্স ওয়াই ধরে, কোনো অসুবিধা নেই। তার জন্য একটু সময় লাগবে। তোমার হাতে যদি মানে অঢেল সময় থাকে, তুমি অবশ্যই এই নিয়মে করতে পারো, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমার হাতে সময় থাকবে না, এটা আমি এখন থেকে বলে দিচ্ছি। সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা কিন্তু এইভাবে করব 2 সেকেন্ডের খেল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চল। কি বলা হচ্ছে? কোশ্চেন নম্বর 12, ভালো করে প্রশ্নটি পড়ে নাও। বিশ্ববিদ্যালয়ে কমার্স কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পেয়েছে। যদি বর্তমানে ওই কোর্সে শিক্ষার্থীর সংখ্যা 2400 হয়, তাহলে 3 বছর পর শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, বর্তমানে বলেছে 2400, কোনো সমস্যা নেই, চটপট করে নাও। 5% করে বেড়েছে মানে 20তে 1 বাড়বে 21। 20তে 1 বাড়বে 21। 20তে 1 বাড়বে 21। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। আচ্ছা, দুটো শূন্য কাটছে, একটা শূন্য কাটছে না। তাহলে হয়ে গেল কত? 3 3 3 মানে 8, তাই তো? 3 থাকছে। একটা শূন্য আমার কিন্তু কাটলো না, নিচে আর কি আমাদের 10 আছে। ঠিক আছে, যাও। 21, 3টে 21 গুণ করো। আমরা জানি প্রত্যেকে 9261 হয়, 21-এর কিউব, তার সঙ্গে 3 গুণ করে দাও। হুম, মানে 9261, এটা তোমরা 21-এর কিউব তার সঙ্গে 3 করো, 3 একে 3। ঠিক আছে, চলো চলো, 27783, 27783, একটা দশমিক ছিল এই 10-এর জন্য, নিচে 10-এর জন্য দশমিকটা সামনে এগিয়ে দাও। এবার পূর্ণ সংখ্যাটা দেখতে পাচ্ছ তোমরা, পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের এটা। এটা উত্তর আছে কোথায় দেখো? বড় অপশন দেওয়া ছিল, ঠিক আছে, অপশন ডি। হ্যাঁ, এই দশমিকটা বাদ, নেগলেক্ট করে দাও। 3 বছর পরে কিভাবে বুঝতে পারছো? 5% মানে আমার 20তে 1 বাড়বে। এগুলো পার্সেন্টেজে তোমাদের শিখিয়েছি, মানে 20 থেকে 21 হবে। ঠিক আছে, 20 থেকে 21 হচ্ছে ওই জন্য। বুঝতে পারছো প্রত্যেকে? চলো নেক্সট প্রশ্ন। দেখো, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু আমি ক্লাস নিচ্ছি, কারেন্ট টারেন্ট সব অফ, তবুও আমি ক্লাস দিচ্ছি তোমাদের। একটু পরে আমার সিস্টেমও অফ হয়ে যাবে, হ্যাঁ, রেড সিগন্যাল দিচ্ছি। যাই হোক, তার মাঝখানে ক্লাস নিচ্ছি, জানি না কতক্ষণ ক্লাসটা নিতে পারবো। প্রত্যেকে লাইক শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই শেয়ার, ক্লাসটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে। এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই ছোট্ট পরিবারকে একটু বড় করার দায়িত্ব কিন্তু তোমাদেরও আছে। ঠিক আছে, ওকে। কোশ্চেন নম্বর 13, প্রত্যেকে চটপট উত্তর করবে। এখানে দেখো 3জন দৌড় দিচ্ছে, হ্যাঁ, খুব ভালো একটা অঙ্ক। প্রথম স্যালোনি, ঠিক আছে, SALONI, তারপরে বলছে কি সীতা, এরকম লিখলাম। একটা সনম, 3জন। ঠিক আছে, এবার দেখো, ব্যাপারটা বুঝে নাও যে 1000 মিটার দৌড়াচ্ছে যখন স্যালোনি, তখন পরাজিত করছে সেটাকে 100 মিটারে। খুব ভালো করে বুঝবে, মানে এ যখন 1000 দৌড়াচ্ছে, এ তখন 900। ক্লিয়ার কাট বুঝবে। আর যেখানে শ্বেতা সনমকে 150 মিটারে, মানে শ্বেতা যখন 1000 দৌড়াবে, তখন সনম কত দৌড়াবে? 150, মানে হচ্ছে 850। এই কথাটা বুঝতে পারছো? এদের যে ডিফারেন্স, এই থেকে আমি এটা লিখতে পারি এস অন। এবার ছোট করে নাও, এর সঙ্গে দুটো শূন্য কাটো, এর সঙ্গে দুটো শূন্য কাটো।
এর সঙ্গে একটা শূন্য, এর সঙ্গে একটা শূন্য কাটো, আরো ছোট করতে পারতে দরকার নেই, দরকার নেই, এভাবে রাখো, ঠিক আছে। কারণ 17, আচ্ছা ছোট করো, 5 20 ছোট করে না কোনো সময়, 5 17 85, ঠিক আছে, 5 16 80। তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি এটা যদি আমি গুণ করে দিই কোনাকুনি, এটা 200 আসছে, ভালো করে বুঝবে। এটা 9 2 180 আসছে, এটা আসছে আমাদের কত, 17 ইন্টু 9, বলো 17 গুণা 9 কত হচ্ছে, নামটা মুখস্থ রাখতে হবে, 153, তাই না? তাহলে আমাদের কত দিচ্ছে, এ যখন 200 দৌড়াচ্ছে, ভালো করে এবার কনসেপ্টটা বোঝো, যখন স্যালোনি দৌড়াচ্ছে আমাদের 200, তখন কিন্তু সোয়েতা দৌড়াচ্ছে 180 এবং সনাম দৌড়াচ্ছে 153। তাহলে প্রশ্নটা কি হলো যে এই দৌড়ে, একই দৌড়ে সনামকে কত মিটারে পরাজিত করবে স্যালোনি আছে। তাহলে বুঝতেই পারছো যে এখানে 200 মিটারে অ্যাকচুয়ালি পরাজিত করছে কতটা, প্রত্যেকে বলো 200 মিটারে কত, কত পরাজিত করছে এনিওয়ান, কাকে, সনামকে, ঠিক আছে। তাহলে যখন, এবার বুঝে নাও, যখন স্যালোনি যখন 200 মিটার দৌড়াচ্ছে, ভালো করে বুঝবে, সনামকে কতটা পরাজিত করছে, সনাম কিন্তু দৌড়াচ্ছে তখন 153, তাই তো, 153, আমি একবার লিখে দিচ্ছি, ভালো প্রশ্ন এগুলো, হ্যাঁ, একবার বুঝে নাও, এত ডিটেলসে করার দরকার নেই, যারা বুঝতে পারো চটপট তোমরা নিজেরাই মাইন্ড ক্যালকুলেশন চলবে, এগুলো স্যার কত হচ্ছে 47, তাই তো, 47 পরাজিত করছে, মানে 200 মিটারে 47, তাহলে 1000 মিটারে এর 5 গুণ করে দাও, বুঝতে পারছো, 47 ইন্টু 5 করলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আরেকবার লিখছি, তা 200-তে হারাচ্ছে 47 মিটার, তাই তো, পরাজিত করছে, গ্যাপটা দিলাম, তাহলে অবশ্যই 1000 মিটারে কত হবে, কত গুণ, এর 5 গুণা, তাহলে ওইদিকেও 5 গুণ করে দাও। এইভাবে আমরা, এগুলো কিন্তু মাইন্ডে চলবে, খাতা পেন কিন্তু তখন কাজ করবে না, এগুলো সব মাইন্ডে চলবে এবং ইউনিট ডিজিট দেখে ওড়াবে। দেখো ইউনিট ডিজিট তো এই দুটো তো হওয়ার কথাই নয়, শূন্য 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 আছে, বি এবং সির মধ্যে হওয়ার চান্স খুব বেশি। 5 7 35-এর 5, হাতে থেকে 3, 4 5 20, 3 23। বলো ক্লিয়ার, হাত তোলো, যারা বুঝতে পেরেছো চটপট হাত তুলে দাও, স্যার ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ওই দৌড়ে সালোনি সানামকে 235 মিটারে পরাজিত করবে, হুম, 1000 মিটারের যদি দৌড় হয়, হ্যাঁ, রেশিওটা দেখে আমরা এভাবে আমরা গ্যাপ নিয়ে করে দিলাম, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, অনেকে ছেড়ে দেয় বা অনেকে ভুল করে দিয়ে চলে আসে, ক্লিয়ার হচ্ছে, অনেকে এই ডিফারেন্সটা দেখে বার করে দেয়, ঠিক আছে। বলো ক্লিয়ার, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 14 কি বলছে এখানে, চটপট দেখে নাও। কোশ্চেন নম্বর 14 বলা হচ্ছে কমপক্ষে সংখ্যাটি খুঁজে বার করুন যেটি কিনা 16 24 36 এবং 54 দ্বারা বিভক্ত হবে এবং ভাগশেষ থাকবে এত 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 এত, ঠিক আছে। তো খুবই সিম্পল একটা জিনিস, তোমাদের আমি বলেছিলাম আগের দিন যে এটা অপশন টেস্ট করতে পারো, হুম, অথবা অথবা তোমরা কি করতে পারো বলেছিলাম, এলসিএম করতে পারো, সেই প্রসেসটা যদি মনে থাকে। দেখো এমনি যদি নর্মালি তুমি দেখো, বলো তো 16 24 36 54 এলসিএম কত, আমি 5 সেকেন্ড সময় দিলাম, দেখি এটা কতজন বলতে পারে, উইদাউট ক্যালকুলেশন, একটু গুণ করে ইমাজিন করে বলো যে কত আসছে। তাহলে দেখো এলসিএম যারা বার করে ফেলেছে অলরেডি, আমি কিন্তু কি বলবো, তোমাদের যেটা বলছিলাম, এলসিএম প্রসেস কি, সব থেকে বড় যেটা সেটাকে টার্গেট করবে, আমি কি বলেছিলাম, এই যে 54 মাল্টিপিলটা টার্গেট করবে। দেখো 54 মাল্টিপিল তুমি যদি 54 গুণ 8 করে দাও, আমি ক্লিয়ারলি বলছি, ভালো করে বোঝানো কিভাবে শর্টকাট করে, এমনি তো 2 3 করে যেভাবে করে করতে পারো, কোনো সমস্যা নেই, 2 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে ভাগ করে করে করতে পারো, একই দেবে। আমি কি বললাম, সবথেকে বড়টা নিয়ে টার্গেট করবে, এখানে আসছে কত, 4 32-এর 2, 432, তাই না, এটাই তোমাদের এলসিএম দেবে। এবার দেখো তুমি এই 432কে দিয়ে প্রত্যেকটা দিয়ে ডিভাইডেড করো, 36 দিয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আমার কথা কি প্রত্যেকে বুঝতে পারছো, 432 দিয়ে তোমরা কিন্তু 36কে ডিভাইড করতে পারছো, ওকে, 36 কে 36, এখানে 2, মানে 12 আসছে, ভালো করে বুঝবে, 36 দিয়ে ডিভাইডেড হচ্ছে 12 আসছে, 24 দিয়ে যাচ্ছে, 16 দিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এলসিএম 432 হচ্ছে, ক্লিয়ার কাট বুঝে নাও। তো এলসিএম তুমি 432 পেয়ে গেলে, এবার কি করতে হবে বলেছিলাম কি, এদের কমন যেটা কমন সেটা বাদ দিয়ে দিতে হবে, এদের কমন ডিফারেন্স কত, 16 মানে 4, 16 মানে 12, বুঝতেই পারছো, মানে 4 প্রত্যেকটার ক্ষেত্রে সেম, 24 20 মানে 4, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সেম, 36 32 আছে কত 4, হুম,
একইভাবে আমাদের আছে কত 54, 50, 4। তাহলে হোপফুলি তোমরা বুঝতে পারছো কি ঘটনা ঘটে গেছে। প্রত্যেকের ক্ষেত্রে 4 আমাদের বিয়োগ করতে হবে, মানে এখান থেকে আরেকটা 4 বিয়োগ করে দেবে, ব্যাস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 428। বোঝা গেল? এতটাই সোজা। এলসিএম করে তোমরা 4 বিয়োগ করবে, কমন ডিফারেন্সটা বাদ দিয়ে দেবে। ওকে? এলসিএম কি করে করবে? সবথেকে বড়টাকে নিয়ে মাল্টিপলে চলে যাবে, দেখবে অপশানে থাকবেই থাকবে, যেটা কিনা প্রত্যেকটা দ্বারা ডিভাইডেড হচ্ছে। এইভাবে খুব সহজে এলসিএম বার করা যায়। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 15। আচ্ছা, গড় গতিবেগ বার করতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত 35 কিমি আর 3 কিমি। পুরো যাত্রায় 6 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। বাড়ি থেকে কলেজের দূরত্ব কত? বলছে একটি ছেলে বাড়ি থেকে কলেজে যেতে 35 কিমি পার ঘন্টা বেগে হেঁটে এবং ফিরে এলো এত গতিবেগে, পুরো যাত্রায় যেতে সময় লাগে, ডিস্টেন্স কত? আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, গড় গতিবেগটা বার করে নাও, যে 35 কিমি বেগে গেল আর এত কিমি বেগে এলো, তাই তো? 2b/a+b মানে 35, 38 তুমি পেয়ে যাচ্ছ। গতিবেগ মানে গড় গতিটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে? সময়ের ডিফারেন্স কত? 6 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। মানে ইন্টু 6.5 করে দাও, মানে 6 দুগুণ 12 13 করে দিলে হয়ে যেত। 2 গুণা 35 গুণ 3/38 ইন্টু 13/2। এবার ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই, বলে দিয়েছি ক্যালকুলেশন তোমাকে করতে হবে। 2 দিয়ে গেল কেটে। আচ্ছা, ভাগটাগ করে দাও, ঠিক আছে? এটা তো বুঝতেই পারছো যে 19 দোকানে 38 যাচ্ছে। আচ্ছা, উপরে তো কিছু নেই, কেন কাটলাম, সরি। আর যাবে না, বুঝলে? আর যাবে না। আচ্ছা, এটা অ্যাপ্রক্সিমেট তোমরা দেখতে বলেছে। 1 সেকেন্ড দাঁড়াও তো, মনে হচ্ছে ভুল করছি না। হ্যাঁ, উত্তরটা ঠিকঠাক তোমাদের। অনেকটা বেশি লাগছে আমার এখানে, এই দুইটা মনে হচ্ছে হবে না, কেন বলতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখো, ডিস্টেন্স চেয়েছে অ্যাকচুয়ালি আমাদের। ব্যাপারটা বুঝে নাও, যখন ডিস্টেন্স যাবে আমাদের, কিন্তু ডিস্টেন্স তো আমরা সিঙ্গেল বার করি, মানে ও গেল, ভালো করে ক্লিয়ার বুঝবে, গেল আবার এলো, তাই তো? মানে এখান থেকে যদি বুঝতে পারো গেল এবং এলো, মানে এখানে গড় গতিবেগটা কাজ করছে, বাট ডিস্টেন্সটা তো সিঙ্গেল নেব। হ্যাঁ, ওই জন্য এখানে দুইটা থাকবে না। ab/a+b, সোজা কথায় শিখে নাও, ডিস্টেন্স বার করার সূত্র হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু তোমার টাইমের ডিফারেন্স বা টাইম কতটা লেগেছে সেটা করে দিলে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা। ওকে, সেই ফর্মুলা আমরা ফেললাম, তাহলে নিচে আমাদের এটা যেটা করছিলাম আমরা, 35 গুণ 3, নিচে আমাদের কত আসছে? 38, এখানে হচ্ছে 6 দিয়ে 12 13 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আরো কমপ্লিকেটেড হয়ে গেল, মানে তোমাকে গুণ টুন করতে হবে, হ্যাঁ, ভাগ গুণ না করলে কিন্তু হবে না। আচ্ছা, 35 গুণা 3 করে দাও, 3 5 15, 5 এর থেকে 1 9 105 হয়ে গেল। হুম, আর ওখান থেকে তুমি পাচ্ছ কত? 13। 105 গুণা 13 করো, 105 গুণা 13, মানে এটা জাস্ট তোমাকে গুণ করতে হবে, কিছু করার নেই। আমাদের হাতে কিছু নেই, 5 13 65, 5 হাতে থাকে 6, তাই তো? 5 13 65, 5 হাতে থাকে 6, চটপট গুণটা করে নাও। ঠিক আছে, দেখো সব প্রশ্ন তো ক্যালকুলেশন ছাড়া হয় না, কিছু ক্যালকুলেশন করা লাগে। এখানে তোমাদের 6 চলে গেল, আর 1365 এলো, ঠিক আছে? 1365 ডিভাইডেড বাই 38 দিয়ে 76, ঠিক আছে? ব্যাস, হয়ে যাবে। প্রথমেই 76 দিয়ে ভাগ করে দাও, চলো। 76 ডিভাইডেড বাই এসছে কত? 1365। 76 একে 76, থাকছে কত? 076, 60 থাকছে, আর একটা 5 নেমে গেল। 76 কত গুণা বলো? দেখতে পাচ্ছ যে 8 7 8 56, বেশি হয়ে যাচ্ছে, তুমি 7 দিয়ে দাও, মানে 17 দশমিক তো আছেই, 17 দিয়ে আসবে এটা। ঠিক আছে, এবারে নেক্সট দুটো টার্ম কি হবে সেটাই মেইন। 6 7 42 এর 2 হাতে থাকে 4, সাথে সাথে 49, আর 4 তোমার হয়ে গেল কত? 53, এখানে থাকছে কত? 3, এখানে থাকছে কত? 7, তাই তো? 73 এলো, দশমিক দিয়ে শূন্য নামিয়ে, যেটা আমরা করি অ্যাকচুয়ালি। এবার দেখো অনেকটাই বেশি আছে। 76 10 গুণা করলে 760, মানে অবশ্যই 9 আসবে আসবে।
দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। হ্যাঁ, 9 গুণা আসবে। বুঝতে পারছো তো? এইভাবে কিন্তু আমরা একটু ক্যালকুলেটিভ, এটা হয়ে গেল, কোনো সমস্যা নেই, আমরা ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করে দেবো। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে এটা, জাস্ট মান বসিয়ে তোমাকে বার করে দিলাম যে অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। 1365 ডিভাইড বাই 76, আমাদের এলো কি 17, মানে 17.96। কোশ্চেন নম্বর 16, চটপট করবে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? দেখো এবং ওরা সুষম বহুভুজ বলা হয়েছে। ধরো না ওই ষড়ভুজের একটা আমি আকার দিচ্ছি, এটা তোমাকে ধরে নিতে হবে যে প্রত্যেকটা বাহু সমান। মোটামুটি একটা আমি ড্র করার চেষ্টা করলাম, ধরে না প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, তাহলে এদের বলেছে প্রত্যেকটা অন্তঃকোণের মান কত, এই ভিতরে যে কোণগুলো তার মান কত। এবার প্রত্যেকের জানা উচিত যে ষড়ভুজের ক্ষেত্রে আমাদের ষড়ভুজের ক্ষেত্রে বহিঃকোণ মানে প্রত্যেকটা আমাদের মানে বহুভুজের এই যে বহিঃকোণ যেটা আসছে আর অন্তঃকোণ মিলে 180, কারণ এই টোটালটা 180, তাই তো? তোমাকে বুঝে নিতে হবে এবার এই বহিঃকোণের সঙ্গে আমাদের সম্পর্ক আছে 360 ডিগ্রির। ঠিক আছে, আমরা আমরা বাহুতে যখনই যাব, ভালো করে বুঝবে, আমরা এখানে কটি বাহু, ছটি বাহু, ছটি কোণ, বুঝতে পারছো বাহু কটা, ছটা। তাহলে আমাদের বহিঃকোণ কি, আমরা প্রত্যেকে জানি যে স্যার বহিঃকোণের সঙ্গে 360 ডিগ্রির একটা সম্পর্ক হয়, 360 বাই বাহু করে দাও। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের বহিঃকোণ আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। একদম মুখে মুখে এগুলো হয়ে যায়, উইদাউট পেন পেপার তোমাদের কাজে লাগে না। তাহলে অন্তঃকোণ কি হবে, 120 ডিগ্রি। বোঝা গেল? মানে বহিঃকোণ 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দুটো মিলে বহিঃকোণ হয়ে গেল 60। তাহলে অবশ্যই ভিতরে 120 পড়ে আছে, এবং একটা 120 মানে কি সুষম বলেছে, প্রত্যেকটা সমান হবে, প্রত্যেকটা 120 হবে, প্রত্যেকটা 120 হবে, প্রত্যেকটা 120 হবে, প্রত্যেকটা 120 হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের গল্প, অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, কোশ্চেন নম্বর 17 বলছে কি মধ্য সমানুপাত বার করো। এটা খুব ইজি একটা জিনিস, কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু আসে, এসেছে এবং আসবে, সবগুলো কিন্তু পিওকিউ প্রশ্ন। আবারও বলছি, দেখো এখানে বলছে 0.64 এবং 0.81, এদের মধ্যে মধ্য সমানুপাতি খুঁজে বার করো। মধ্য সমানুপাতি খুঁজে বার করার নিয়ম হচ্ছে এইটার গুণ করে রুট করে দাও, ব্যাস। মানে এইটা এবং এটা গুণ করে রুট করে দাও, ক্লিয়ার হচ্ছে? এখান থেকে আমাদের কি বেরোলো, 0.8 বেরোলো, এটাতে 0.9 বেরোলো, তাই না? দশমিক জুতো আছে, দু ঘর করে, এক ঘর করে বেরোবে। 8 9 72, বলো কত সময় লাগবে? 1 সেকেন্ডে হয়ে যাবে, কোনো সেকেন্ডই লাগবে না, দেখবে এবং গোল করা শুরু করে দেবে। ঠিক আছে, বুঝলে? মধ্য সমানুপাতি হচ্ছে প্রান্তদ্বয়ের গুণফলে রুট করে দিলে হয়ে যায়। বোঝাতে পারলাম? মনে রাখবে, ব্যাস। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কি দুটি সংখ্যা এত অনুপাতে রয়েছে, প্রতি সংখ্যার সঙ্গে 8 যোগ করা হলে অনুপাতটি এত হয়ে গেল, প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হলে অনুপাতটি কত হবে? দারুণ প্রশ্ন, প্রত্যেকে দেখে নাও এবং চটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 18 আমরা চলে এসেছি, এত অনুপাতে রয়েছে। ঠিক আছে, রয়েছে কত, 3:8 অনুপাতে, 8 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 1:2। একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে, অনুপাতটা কমে গেছে। তাহলে অবশ্যই এই অনুপাতকে আমরা কিছু একটা দিয়ে গুণ করে নেব। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো, যদি আমরা এটাকে গুণ করি, যদি 4 দিয়ে গুণ করি, সরি 5 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে হচ্ছে না, 5 দিয়ে গুণ করলে দেখো 5 একে 5 এবং 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আগে অনুপাত ছিল 3, অ্যাকচুয়ালি একই, 5:10 যায়, 1:2 তাই, কারণ কাটাকুটি করলে আবার 1:2 চলে আসে। তাহলে আগে 3 ছিল, এখন হয়ে গেল 5, আগে 8 ছিল, এখন হয়ে গেল 10। এই যে ডিফারেন্সটা আমরা সেম করলাম। ঠিক আছে, তাহলে এদের যে ডিফারেন্স কত হচ্ছে স্যার, বলো? 2 ইউনিট। এই 2 মানেই কিন্তু আমাদের বলে দিয়েছে 8। বুঝে যাচ্ছে? তাহলে বলো 2 মানে যদি 8 হয়, তাহলে এবার বলেছে কি প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হলে, আচ্ছা তাহলে সংখ্যা দুটি কি হবে বলো? 2 যদি 8 হয়, সংখ্যা কি হচ্ছে 3, 3 8 24 হচ্ছে একটা, সরি 2 8 গেলে 1 4 যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার একটা সংখ্যা হবে 3 4 12। ঠিক আছে, একেবারে করছি, একটা সংখ্যা হবে 3 গুণা 4 12 হচ্ছে, আর একটা সংখ্যা হচ্ছে কত, 8 গুণা 4 32 হচ্ছে। এবার বলেছে এদের সঙ্গে আমার কত যোগ করতে হবে, আচ্ছা 4 বিয়োগ করতে হবে। 4 বিয়োগ করে দাও, 8 হয়ে গেল, এখান থেকে 4 বিয়োগ করো, 28 হয়ে গেল। এদের তোমার রেশিওটা করতে হবে। ঠিক আছে, 4 2 8, 4 7 28।
অপশন সি রাইট অ্যান্সার। এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যায়, বাট আমি বেসিকদের জন্য পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, সংখ্যাগুলো বার করলাম। হ্যাঁ, যেহেতু এই রেশিওতে আছে, এই দুটো হচ্ছে সংখ্যা হবে। হ্যাঁ, 2 8 এ গেল। স্যার 2 কোথায় পেলেন? এদের ডিফারেন্সটা হচ্ছে 2, সেটা বলে দিয়েছে, 8 যোগ করছে। হ্যাঁ, তাহলে 1 যাবে 4 এ, তাহলে সংখ্যা হবে 3 গুণ 4 8 গুণ 4, সেখান থেকে আমরা পুরোটা ডিটেলসে বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, একজন কৃষকের কাছে বলছে এতটি তোতা রয়েছে এবং এতটি ঘোড়া রয়েছে, তাদের পায়ের গড় নির্ণয় করো। বলো, এটা সেই ওই অঙ্ক কিন্তু না যে পা বার করবে, মাথা বলেছে, এরকম কিছু না। জাস্ট বলেছে 18 করে দুটো করে পা আছে এবং 40 করে চারটে পা আছে, এবং তাদের টোটাল সংখ্যা কত? 40 এবং 12 52। বুঝতে পারছো টোটাল সংখ্যা কত? এটা তো টোটাল সংখ্যা 52, 52 দিয়ে আমরা ভাগ করে দেবো। বুঝতে পারছি, 12 দিয়ে 24, 4 ছক 4 ছয় মানে তোমাদের 160 বাই 52, 184 বাই, দেখেছো 52টা 25 বদমাইশি করছে, ঘুরে গেল কেন? আমি কি ঘুরতে বলেছি? নিজের মতো বসে গেলে হবে? হবে না। চলো, বুঝতে পারছো প্রত্যেকে? আচ্ছা, কত গুণ বলো? কত গুণ হচ্ছে? 3 গুণা তো যাচ্ছেই। হ্যাঁ, প্রত্যেকটা 3 গুণা যাচ্ছে। 3 গুণা যেটা পড়ে থাকছে আমাদের 5 একটা আসছে, এরকম আছে 3.5 আসছে কেন? আচ্ছা, আরেকটু বেশি যেতে হবে, মানে 3.6 রাইট অ্যান্সার করে নাও। ঠিক আছে, মানে এটা ফ্র্যাকশানে তোমার দিয়েছে। তুমি যদি খুব ভালো করে ভাগ করো, মানে বলতে চাইছি আমি, এটার দিকে যদি খুব ভালো করে ভাগ করো, হ্যাঁ 3 দিয়ে তো বুঝতেই পারছো। ঠিক আছে, এবার এখানে তোমাদের 8 পেলে, এবার বললাম শূন্য নাও। এবার তুমি মানে 5 দিয়ে আমি দেখতে পাচ্ছি যে 5 দোকানে 10-এর শূন্য হাতে থাকে 1, 5 5 25, 1 26। ঠিক আছে, আবার 20 আসছে, আবার শূন্য নাও। এবার দেখো, এবার দেখো তোমার কি না 5 3 আসছে একটা, তাই না? আবার 3 দিয়ে দাও, মানে 156। তাহলে এখানে তোমাদের 4 বেঁচে থাকছে, এখানে 4 বেঁচে থাকছে। এবার আবার দশমিক দাও, ভালো করে বুঝে নাও, আমি পুরোটা আমি করে দিচ্ছি। 440। এবার দেখো তোমার 8 দিয়ে যাচ্ছে, 8 দোকানে 16, 6 থেকে 1, 5টা 41, তাই তো? তাহলে আর করছি না, তাহলে বুঝতে পারছো এত করার দরকার নেই। 2 ঘর নিতে বলেছে, আমি 3 ঘর নিয়ে নিলাম। মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে এখানে যেহেতু তোমাদের বুঝে নাও যে 5 পয়েন্ট এটা আছে, তার মানে নিশ্চয়ই তোমাদের অ্যাপ্রক্সিমেটলি এটা যাবে। ঠিক আছে, ওকে। চলো, তো আজকে তোমাদের 20 প্রশ্ন, এটা তোমাদের HW দিলাম। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেকে দেখতে থাকো এবং প্রত্যেকে রেগুলার ক্লাসে এসো। অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করো। আজকে আমার সিস্টেমে সিগন্যাল রেড হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।